মেয়র হওয়াই উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদ বললেন ইশরাক হোসেন। উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি, টানা আন্দোলনে রাজপথে ঢাকাবাসী। কার স্বার্থে ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না, প্রশ্ন ফারুকের। বিএনপি বিস্মিত, বললেন নজরুল ইসলাম খান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ, দাবিগুলো রাজনৈতিক বললেন কমিশনার সালাউল্লাহ। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত মনে করেন সেনাবাহিনী প্রধান। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে একসাথে কাজ করবে তিন বাহিনী, বললেন নৌবাহিনী প্রধান। করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি, পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য স্লিপ অব টাং, বললেন ডক্টর খলিলুর। পুশিন নিয়ে দিল্লির সাথে যোগাযোগের কথা জানালেন তৌহিদ হোসেন। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। মেয়র হওয়াই তার উদ্দেশ্য নয়, বরং বৈষম্যের প্রতিবাদ জানাতেই এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে এসেছেন, বলেছেন ইশরাক হোসেন। নির্বাচন কমিশনকে জিম্মি করা হচ্ছে অভিযোগ তুলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানান তিনি। ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্বে ইশরাক হোসেনকে বুঝিয়ে দিতে নগরবাসীর টানা আন্দোলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দাবি মানা না হলে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বুধবার সকাল থেকেই মৎস্য ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। দিনভর স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর কাকরাইল এলাকা। হাজারো ঢাকাবাসীর একটাই দাবি, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হোক। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দিনভর কাকরাইল মৎস্য ভবন ও এর আশপাশ এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করছে ইশরাক হোসেনের হাজারো নেতাকর্মী। বুধবার সন্ধ্যার পর আন্দোলনে সংহতি জানাতে কাকরাইল মোড়ে আসেন ইশরাক হোসেন। অস্থায়ী মঞ্চে উঠে বক্তব্য রাখেন আন্দোলনরত জনতার উদ্দেশ্যে। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার, মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই অভিযোগ করে তিনি বলেন, ইসিকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমার একজন প্রার্থী, আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে? এরা এই সরকারে থাকা অবস্থায় হাসিনার আমলে কি হয়েছিল? একই কাজ তো করেছিল। সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, প্রশাসনকে সে ব্যবহার করেছে, তাই কিনা? আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি? স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব ইনশাআল্লাহ। আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে, 17 বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে গুম হয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে খুনি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম, আমরা আবারও যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। দাবি না মানা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাক সমর্থকদের। ইশরাককে অবিলম্বে শপথ দিতে হবে, নইলে আমরা এই রাজপথ ছেড়ে যাব না। যতক্ষণ পর্যন্ত এই এনসিপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে, আমরা কখনোই এটা হতে দিব না। শেখ হাসিনার 17 বছর, এরশাদের 9 বছর, শেখ মুজিবুরের 3 বছর এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের 3 বছর, আমরা বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে সর্বসময় স্বৈরাচারকে রুখে দিয়েছি, এই নব্য স্বৈরাচারকেও রুখে দেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটা নাগরিক রাজপথে থাকবে ইনশাআল্লাহ। বুধবার সকাল থেকেই টানা 7ম দিনের মতো নগর ভবন সহ কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কাকরাইলে রয়েছেন বিশেষ প্রতিনিধি
রিশান নাসরুল্লাহ যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিশান, ঢাকাবাসীর আন্দোলনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ, দক্ষিণের মেয়র হিসেবে শপথ পড়ানোর যা দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলন গত কয়েকদিন ধরে চলমান আন্দোলন, যেটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়েছিল অবস্থান কর্মসূচি, সেটি এখন এসে আসলে কাকরাইল মোড় অর্থাৎ যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার আগে যে মোড়টি রয়েছে সেখানে অবস্থান করছে। এবং আজকে পুরো দিন জুড়েই এখানে কিন্তু ইশরাক হোসেনের সমর্থনে ঢাকাবাসী এবং বিএনপি পন্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং সন্ধ্যা পর থেকে এটি আসলে বৃষ্টির কারণে কিছুটা কমেছে, কিন্তু এখন আবার কিন্তু আস্তে আস্তে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যাও কিন্তু কিছুটা বেড়েছে। এবং 12টা পর্যন্ত ইশরাক হোসেন নিজে এখানে ছিলেন, এরপরে তিনি গেছেন, আবার হয়তো কিছুক্ষণ পরে তিনি এখানে আসবেন। এই মুহূর্তে দলের নেতাকর্মীরা আসলে স্লোগান দিচ্ছেন ইশরাকের সমর্থনে। তারা বলছেন যে ইশরাককে মেয়রের শপথ পড়িয়ে তারা আসলে এই স্থান ত্যাগ করবেন। এবং একই সঙ্গে এই অবস্থা উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম দুজনের পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশন এবং আদালতের যে আদেশ সেটির প্রতি সম্মান দেখিয়ে তাকে মেয়র হিসেবে শপথ পড়ানো হোক এবং তারা ইশরাক হোসেনকে মেয়র বানিয়েই তারা ঘরে ফিরবেন। কিছুক্ষণ আগে অবশ্য যদি এখানে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, তারপরে সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ইশরাক হোসেনের সমর্থনে কিন্তু এখানে জনতার ঢল আসলে বাড়ছে। এবং এই রাতেও তারা স্লোগান দিচ্ছেন একের পর এক, এবং তারা যেটি বলছেন যে এই শপথ নিয়ে কোনো টাল বাহানা চলবে না, তাকে দ্রুত সময়ের মধ্যে শপথ পড়াতে হবে। এবং তাকে যেটি বলছেন যে মেয়র হিসাবে ঢাকা দক্ষিণের মেয়র করেই তারা আসলে ঘরে ফিরতে চান। এবং এইটি তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। মামুন। রিশান, আপনাকে ধন্যবাদ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিটের আদেশ পিছিয়েছে। বুধবার দেওয়ার কথা থাকলেও আদেশ দেওয়া হবে আজ বৃহস্পতিবার। ইশরাকের আইনজীবীদের দাবি রিটকারীর রিট করার বৈধতা নেই। আহমেদ সারোয়ারের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ থেকে বিরত রাখা, ট্রাইব্যুনালের রায় এবং গেজেট বাতিল চেয়ে করা রিটের আদেশের জন্য নির্ধারিত ছিল বুধবার। কিন্তু আদালত শুরুতেই জানান তারা সবার কথা শুনতে চান, তাই রুল এবং স্থিতাবস্থা দেবেন। এ সময় ইশরাকের আইনজীবীরা আদালতের এই অভিমতের সাথে দ্বিমত পোষণ করে তাদের যুক্তি তুলে ধরেন। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ সব ইলেকশন মানে তৃতীয় পক্ষে এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলে ব্যারিস্টার সদ্দু তাপস। উনি এসে মামলা করতে পারতেন। আজ যতগুলো এক্সাম্পল সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। গত 15 বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। পাশাপাশি সুমোটো যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে 2014 পার্লামেন্ট ইলেকশন ছিল, 2018 নির্বাচন ছিল, তো এই সমস্ত ব্যাপারে তো তখন মহামান্য আদালত সুমোটো কোনো কিছু করেন নাই। রিটকারী আইনজীবী তাদের রিট করার পক্ষের যুক্তি তুলে ধরেন। তিনি যথাসময়ে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন, কিন্তু মামলা দায়েরের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি বিধিবহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়। বিজ্ঞ ট্রাইব্যুনাল আসলে কোনো ফিউটাইল বা ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করতে পারেন না, কিন্তু এটি তিনি ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করেছেন। এছাড়াও আরও একটি বিষয় শুনানিতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি। দুপক্ষের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার আদেশ দেবেন বলে জানান। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
কার স্বার্থে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না জানতে চান বিএনপি নেতারা। এ ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তারা। বলেন, দলীয় চিন্তায় সরকার এমনটা করছে। বিএনপি নেতারা বলেন, আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে টালবাহানা করা হচ্ছে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই বিগত দিনে আন্দোলন হয়েছিল বলে জানান বিএনপি নেতারা। তারা বলেন, এখন যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে গণতন্ত্র পথ রুদ্ধ করা হয় তবে নেতিবাচক বার্তা যাবে জনগণের কাছে। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে সরকার দূরে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বলেন, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না দেয়ায় সংকট আরও গভীর হচ্ছে। আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথা শুনে ইশরাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। কোর্ট রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসে, কার মাথায় বাড়ি পড়বে? কার স্বার্থে আঘাত লাগবে? আজকে এটা তো পরিষ্কার হওয়া দরকার। কার স্বার্থ, কার স্বার্থ জড়িত আছে এখানে? আমরা তো মনে করি উপদেষ্টা যারা আছেন, আপনারা দেশ নিয়ে চিন্তা করবেন, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে চিন্তা করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটিতে মেয়রকে দায়িত্ব না দেওয়ায় বিএনপি বিস্মিত। সকালে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে নগরের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছে। সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দিতে ঘেরাও কর্মসূচি হচ্ছে। এগুলো ভালো দৃষ্টান্ত নয় বলে মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে এখনও প্রশ্ন তোলেনি তার দল, কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি হচ্ছে। আমরা বিস্মিত হই যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। বিষয়গুলি ভালো দৃষ্টান্ত না। নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এনসিপির এই দাবিগুলো রাজনৈতিক বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বুধবার সকাল থেকে জড়ো হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। দাবি আদায়ে নানা স্লোগান দেন তারা। এ সময় দলটির নেতারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে রাজনৈতিক মহলে যে জটিলতা তৈরি হয়েছে তা নির্বাচন কমিশনের পক্ষপাততুষ্ট সিদ্ধান্তের কারণেই হয়েছে। তাই সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে ইসি পুনর্গঠনের দাবি জানান তারা। এই মুহূর্তে দরকার নির্বাচন কমিশন পুনর্গঠন। কর্মসূচির এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের মূল ফটকে অবস্থান নেয় এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে বেলা 2টার পর এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের মধ্য দিয়ে স্থগিত করা হয় সমাবেশ। উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন,
বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন, তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না। এদিকে নিয়মিত বৈঠক শেষে এনসিপির আন্দোলন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এনসিপির দাবিগুলো রাজনৈতিক। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। আমরা কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। ইসি নিরপেক্ষভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি। এটাও ড্রাফটে আছে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধানের বক্তব্যে তিনি এসব বিষয়ে উঠে আসে বলে উল্লেখ হয়েছে গণমাধ্যমের খবরে। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। তা এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে। মব ভায়োলেন্স এর বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাওয়ার কথাও বলেন সেনাপ্রধান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় তিন বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক অনেক দৃঢ়। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে প্রতিরক্ষা বাহিনীর এই তিন বাহিনী একসাথে কাজ করবে। যশোরে অনুষ্ঠিত বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। যশোর থেকে পলাশ তালুকদারের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। একদিকে রং বেরঙের ধোঁয়ায় আকাশকে রঙিন করে তুলছে KHW, অন্যদিকে শত্রুকে প্রতিহত করা দুর্দান্ত কৌশল স্প্লিট এস ম্যানোভারে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে PT-6। বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025 উপলক্ষে অসাধারণ এই ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয় যশোরের বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানান, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অফ জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্তমানে সশস্ত্র বাহিনীর মাঝে বিদ্যমান এই সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও আধুনিক এবং সক্ষম বাহিনী হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বিমান বাহিনীর প্রতিটি সাজ সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দেন নৌপ্রধান। প্রতিটি সাজ সরঞ্জাম এবং যুদ্ধ উপকরণ অত্যন্ত মূল্যবান ও ব্যয়বহুল। তাই তোমাদেরকে দেশবাসীর কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগ্রহিত এসব মূল্যবান যুদ্ধ সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ সময় 86তম বাফা কোর্সের প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং বেজ বিতরণ করেন নৌবাহিনী প্রধান। কমিশনপ্রাপ্তরাও ক্যারিয়ারের অন্যতম মাইলফলক স্পর্শ করতে পারায় উচ্ছ্বসিত। আমাদের এখানে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি একজন সৎ মানুষ হওয়া এবং ভবিষ্যতে একজন সৎ কর্মকর্তা হওয়ার আমাদেরকে সেই প্রশিক্ষণটা এখানে দেওয়া হয়। বাংলাদেশ বিমান বাহিনী একটি আধুনিক, পেশাদার ও প্রযুক্তি নির্ভর সুশৃঙ্খল বাহিনী। বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় প্রতিজ্ঞায় উজ্জীবিত এই বাহিনীর একজন কর্মকর্তা হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের মর্যাদা সমুন্নত রেখে কাজ করে যাওয়ার আহ্বান জানান নৌবাহিনী প্রধান। অনুশীলনের মাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশ বিমান বাহিনীর সাথে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত বিমান, রাডার ও বিভিন্ন প্রযুক্তি। কমিশন ক্যাডেটরা এসব প্রযুক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে মানুষের কল্যাণে আরও এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, যশোর।
করিডোর নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতেও হবে না। এটি ভারতীয় অপপ্রচার বলে অভিযোগ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের। এই ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার দেয়া বক্তব্য স্লিপ অব টাং বলে উল্লেখ করেছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের ভেতর দিয়ে জাতিসংঘের ত্রাণ সরবরাহের ইস্যুটি বিবেচনার জন্য এলে সব পক্ষের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। রাখাইনে ত্রাণ সরবরাহের নামে করিডোর দেয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে করিডোর ইস্যুতে সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, ইস্যুটি ভারতীয় প্রচারণা থেকেই বাংলাদেশের জনমুখে, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়। উনি যেটা বলেছিলেন, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং। আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। নিরাপত্তা উপদেষ্টা জানান, রাখাইনে ক্রস বর্ডার এই চ্যানেল দেবার ইস্যুটি বিবেচনার জন্য এলে সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। রোগী তো হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত। আমরা তো সেখানে যাইনি। সকল পক্ষ যদি রাজি হয়, তাহলে যেটা আমাদের জন্য আবারও বলছি, কোনো কিছুই কিন্তু রাজি হয় নাই, এখনো সেই পর্যায়ে যাই নাই জিনিসটা। যদি যাবার হয় তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা জানান, মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে সরকারের মত পার্থক্য নেই। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। কতজন রোহিঙ্গা বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট নিয়েছে তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই ডাটাটা আমরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্থলবন্দর নিয়ে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ করায় ভারতকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ভারতের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, চুক্তিগুলোর বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে পুশিনের বিষয়ে দিল্লির সাথে যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি। বলেন, বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে, নিয়মের বাইরে যেন কিছু না হয়, বাংলাদেশ সেই চেষ্টাই করছে। তৌহিদ হোসেন এ সময় জানান, নিজ থেকেই পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন 2-1 দিনের মধ্যেই। ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে, এমওইউ হয়েছে, সেগুলি কিন্তু তাৎক্ষণিকভাবেই আপনাদেরকে জানানো হয়েছে গত অনেক বছরের মধ্যেই। তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয়। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ সহ 4 দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। একই সাথে রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশের দাবিও জানায় সংগঠনটি। ঐক্য পরিষদ জানিয়েছে, তাদের দাবিগুলো প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া হবে। পাশাপাশি এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে। আগামী 26শে মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট লায়নদের কনভেনশনে গভর্নর নির্বাচিত হয়েছেন আসিফ বাড়ি টুটুল ও ভাইস গভর্নর হয়েছেন শাহ নওয়াজ। নায়াগ্রা ফলসের কনভেনশন সেন্টারে উৎসবমুখর পরিবেশে 3 দিন ব্যাপী এই সম্মেলন হয়। নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রায় 40 সদস্য অংশ নেন এতে। 3 দিনব্যাপী নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট লায়নদের কনভেনশনে ডিস্ট্রিক্ট 20 RN নির্বাচনে গভর্নর ও দ্বিতীয় ভাইস গভর্নর পদে নির্বাচিত হয়েছেন আসিফ বাড়ি টুটুল ও শাহ নওয়াজ।
নায়াগ্রা ফলস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী আসিফ বারী ও শাহনেওয়াজের নাম ঘোষণা করা হলে উপস্থিত বাংলাদেশি লায়ন্সরা করতালি দিয়ে অভিনন্দন জানান। ধন্যবাদ জানাই আমাদের মাল্টিপল ডিস্ট্রিক্ট 20-কে এবং ধন্যবাদ জানাতে হয় আমাদের মাল্টিপল ডিস্ট্রিক্ট 20R2-কে এবং ধন্যবাদ জানাতে হয় আমাদের বাংলাদেশি লায়ন্স ক্লাবকে। তাদের সকলের প্রচেষ্টায় আজকে আমরা আনন্দিত যে আমরা বাংলাদেশি লায়ন্স ক্লাবের থেকে এবং 20R2 ডিস্ট্রিক্টের থেকে একই ডিস্ট্রিক্টের থেকে একই ক্লাবের থেকে আজকে আসিফ বারী হয়েছেন আমাদের গভর্নর এবং আমি হয়েছি সেকেন্ড ভাইস গভর্নর। নায়াগ্রা ফলসে বসেছিল বাংলাদেশি লায়নদের মিলন মেলা। নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট লায়নদের কনভেনশনকে কেন্দ্র করে বাংলাদেশি আমেরিকান লায়নদের ব্যাপক উপস্থিতি ছিল নায়াগ্রা ফলসের শেরাটন হোটেলে। নিউ ইয়র্কের লায়ন ডিস্ট্রিক্ট 20R3 এর 48টি ক্লাব এতে অংশ নেয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মেয়র হওয়াই উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদ বললেন ইশরাক হোসেন। উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি টানা আন্দোলনে রাজপথে ঢাকাবাসী। কার স্বার্থে ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না, প্রশ্ন ফারুকের। বিএনপি বিস্মিত বললেন নজরুল ইসলাম খান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ। দাবিগুলো রাজনৈতিক বললেন কমিশনার সানাউল্লাহ। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত মনে করেন সেনাবাহিনী প্রধান। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে একসাথে কাজ করবে 3 বাহিনী বললেন নৌবাহিনী প্রধান। করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি, পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য স্লিপ অফ টাং বললেন ডক্টর খলিলুর। পুশ ইন নিয়ে দিল্লির সাথে যোগাযোগের কথা জানালেন তৌহিদ হোসেন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।